হলুদ পরি, তুমি আমার রুমে কখন আসলে? আর দরজা কেন আটকে দিয়েছো? অনেকক্ষণ হলো এসেছি তোমাকে দেখতে, কিন্তু তুমি তো আমাকে মনে হয় দেখতে পাচ্ছ না। দিন কানা একটা। এত মনোযোগ দিয়ে কি করছো শুনি? ফেসবুকে গল্প লিখছি। দরজাটা খোলো, বাসায় ভাইয়া ভাবি কেউ নেই। হঠাৎ কেউ এসে আমাদের এক রুমে দরজা বন্ধ অবস্থায় দেখলে কি হবে জানো? কি আর হবে, আমাদের বিয়ে দিয়ে দিবে। আমার জামাই হবে। জি না, আম্মু বলছে আমি একটা ভালো জব পেলে আর আমার বয়স 25-26 হলে তারপর আমাকে বিয়ে করাবে। আর তুমি আমাকে বারবার জামাই জামাই বলে কেন ডাকো? তোমার এগুলো বলার জন্য আমার কোনো মেয়ের সাথে প্রেম হয় না। সবাই ভাবে আমি সত্যি সত্যি তোমার জামাই। সত্যি সত্যিই তো, শুধু কবুলটা বলা বাকি। আমি তোমার সিনিয়র বউ, এখন থেকে আমার সাথে প্রেম করবে তুমি। না, তুমি আমার বয়সে বড়। বড় হয়েছে তো তাতে কি হয়েছে? তুমি শোনোনি, বড়দের সাথেই তো প্রেম করতে হয়। তুমি তো আমার মাত্র 2 বছরের ছোট্ট। কিন্তু আমি যে আম্মুর থেকে শুনছি তুমি ছোটবেলায় আমাকে কোলে নিয়েও ঘুরেছো। আরে ওসব মিথ্যা কথা, তোমাকে খেপানোর জন্য বলে। যাই হোক, তুমি যাও, আম্মু বাসায় নেই। শাশুড়ি নেই তো কি হয়েছে? তুমি আছো না, আমি তো তোমার কাছে আসছি তোমাকে দেখতে। তাহলে রুমের দরজা আটকে দিছো কেন? দরজা খোলা রেখেও তো আমাকে দেখতে পারো। দেখতে পারবো, কিন্তু দরজা খুলে আমার পিচ্চি জামাইটাকে আদর তো করতে পারবো না, যদি দৌড়ে পালায়। মানে? তারপর অঞ্জলি আপু আমার গাল দুটোকে টেনে বললেন, মানে আমি এখন তোমাকে আদর করব, বুঝেছো আমার বাবুটা? এই বলে অঞ্জলি আপু আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর আমার 2 হাত চেপে ধরে। আমি চিৎকার করে যেই ওকে গালি দিব তখনই অঞ্জলি আপু জোর করে আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট চেপে ধরলেন। আমি শত চেষ্টা করেও নিজেকে এই মেয়ের থেকে ছাড়াতে পারছি না। প্রথমবার কারো নরম তুলতুলে ঠোঁটের স্পর্শ পাচ্ছি। বিরক্ত হলেও মনে মনে বেশ ভালোই লাগছে আমার। দীর্ঘ 3 মিনিট আমার ছোট্ট ঠোঁটের উপর অত্যাচার শেষ হলে আমার গালে, মুখে, নাকে, কপালে চুমু খেতে লাগলো। চলুন এর ফাঁকে আপনাদেরকে এদের পরিচয় করিয়ে দিই। আমাদের এই গল্পের নায়কের নাম আবির। পুরো নাম আবির মাহমুদ শান্ত। আবির সবেমাত্র পড়াশোনা শেষ করে 6 মাস যাবৎ চাকরির পেছনে ঘুরছে, কিন্তু কিছুতেই সে একটা চাকরি খুঁজে পাচ্ছে না। বাবা মার দ্বিতীয় সন্তান আবির। ওরা 2 ভাই বোন নেই, আবিরই ছোট। আবির ঢাকায় ওর ফ্যামিলি, ভাইয়া ভাবি আর বাবা মার একটা ফ্ল্যাটে থাকে। আবিরের ভাই সাগর বিবাহিত, তাদের একটা ছোট্ট মেয়েও আছে, নাম জান্নাত। আবিরের ভাইয়া সাগর একটি কোম্পানিতে জব করে, আর আবিরের আব্বু এখানকার একজন স্কুল টিচার। পড়াশোনা শেষ করে দীর্ঘ কয়েক মাস যাবৎ বাসায় বসে খাচ্ছে বলে আবির তার আব্বু আর ভাইয়ের কাছে একরকম মাথার বোঝা হয়ে গেছে। শুধুমাত্র আবির তার ভাবি আখি আর আম্মুর জন্যই এই বাসায় টিকে আছে। কোনো রকম হাত খরচ চালানোর জন্য আবির গল্পের বই লিখে। গল্পের শুরুতে যাকে হলুদ পরি ডাকছিলাম সে হচ্ছে অঞ্জলি আপু, আমাদের বাসার বাড়িওয়ালি আন্টির একমাত্র আদরের মেয়ে। ছোট্টবেলা থেকে শুনে আসছি উনি আমাকে যেখানে সেখানে নিজের স্বামী বলে ডাকে, আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে বলে, সবার সামনে আমার হাত চেপে ধরে চিৎকার করে ওনাকে বউ বলে ডাকতে বলে। এতদিন থেকে এসব সহ্য করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আর নতুন করে বিরক্ত হই না। আবির অঞ্জলির মুখ থেকে স্বামীর ডাক শুনতে শুনতে নিজের নামটাই ভুলে গেছে, তাই অঞ্জলির কোনো আচরণে আবির কোনো রকম রিয়েক্ট করতে পারে না। একে তো ওদের বাসার বাড়িওয়ালির মেয়ে, তার উপর সবার আদরের, সুতরাং অভিযোগ করার কোনো সুযোগ নেই। আবির তার আম্মুকে অঞ্জলির নামে কোনো অভিযোগ করলেও তার আম্মু সেগুলো হেসে উড়িয়ে দিতে থাকে, একদম পাত্তাই দেয় না। যাই হোক, অনেক হলো, গল্পে ফিরে আসি। গন্ডিটা দীর্ঘ কয়েক মিনিট আমার ঠোঁট, মুখ আর আমার গালের উপর অত্যাচার করার পর আমার বুকের উপর শুয়েই আমার দিকে কেমন হা করে চেয়ে আছে। দুজনে এতটাই কাছাকাছি আছি যে অঞ্জলি আপুর নাকের গরম নিঃশ্বাস আমার একদম মুখে এসে পড়ছে। দেখতে বেশ ভালোই লাগছে। এলোমেলো চুল, কপালে ছোট্ট কালো টিপ, সেই সাথে চোখে কালো কাজল আর মুখে হালকা হলুদ বরণ। এই সৌন্দর্য যেন বলে প্রকাশ করা যাবে না। এই জন্যই কোনো এক মহান কবি হয়তো বলেছিল যে নারীর মুখে হালকা বরণ মানে সে পর। অঞ্জলি আপু তার ব্যতিক্রম নয়। কি হলো, চোখ বন্ধ করলে কেন? চোখটা খোলো আর একটু দেখি তোমাকে।
কেন এত দেখতে হবে? আমি কি বাঘ নাকি বানর? কোনোটাই না, তুমি হচ্ছে আমার জান, কলিজা, আমার পিচ্চি স্বামীটা। আমার শরীর দেখছো তুমি? এত বড় শরীরে আমাকে পিচ্চি বলছো? এর মধ্যেই মেন দরজায় কলিং বেলটা বেজে উঠল, আর আবির তাড়াতাড়ি করে অঞ্জলিকে ধাক্কা দিয়ে শরীরের উপর থেকে সরিয়ে ধপাস করে ফ্লোরে ফেলে দিল। মনে হয় কোমরে বেশ ব্যথা পেয়েছে অঞ্জলি। তাড়াতাড়ি উঠে দরজার পাশে গিয়ে লুকিয়ে পড়ল। আবিরের পুরো মুখে অঞ্জলির ঠোঁটের লিপস্টিক সহ থুতু লেগে আছে। আবির তাড়াতাড়ি করে দৌড়ে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিল। ওইদিকে আবার দরজায় কলিং বেল বেজেই চলেছে। কোনো রকম নিচের মুখটা পরিষ্কার করে আবির তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলল। আবির দরজা খুলে দেখে ভাবি এসেছে, অর্থাৎ আখি, সাথে তার মেয়ে, মানে হচ্ছে আবিরের ছোট্ট ভাতিজি। ওর নাম জান্নাত। ও ক্লাস 1-এ পড়ে। দরজা খোলার পর জান্নাত আবিরকে দেখে এক লাফে আবিরের কোলে ওঠে আর আবিরকে জড়িয়ে ধরে আবিরের চুল টেনে ধরে। আসলে জান্নাত ওর চাচ্চুর উপর রাগ করেছে। আজ আবির ওকে স্কুল থেকে আনতে চায়নি বলে এত রাগ ওর। প্রতিদিন আবিরই জান্নাতকে স্কুলে দিয়ে আসে এবং ছুটির পর জান্নাতকে বাসায় নিয়ে আসে। চাচ্চুর বাচ্চা চাচ্চু, তুমি আমাকে আজকে স্কুল থেকে নিতে যাওনি কেন? চাচ্চুর বাচ্চা আবার চাচ্চু হয় নাকি? সরি মামুনি, আসলে তোমার চাচ্চুর শরীরটা আজকে একটু খারাপ, তাই যেতে পারিনি। চাচ্চু কাল থেকে তোমাকে নিয়ে আসবে। জান্নাত উত্তরে মাথা নেড়ে ঠিক আছে বলল। তারপর ওরা তিনজন ভেতরে আসলো। অনেকক্ষণ থেকে আবির কিছু মুখে কাটেনি, তাই তার চোখ মুখ শুকানো লাগছে। আবিরের ভাবি আঁখে আবিরের জন্য দুপুরের খাবার সাজিয়ে ড্রয়িং রুমে টেবিলের ওপর রেখে গেলেও আবির সেগুলো ছুঁয়ে পর্যন্ত দেখেনি। কি ব্যাপার, ভাইটার মুখ এমন শুকনো লাগছে কেন? ড্রয়িং রুমে তোর জন্য যে খাবার সাজিয়ে দিয়ে আসলাম, খাসনি কেন? এমনি ভাবি, ক্ষুধা লাগেনি তাই। আমার কাছেও কথা লুকাতে শিখে গেছিস, পাগল কোথাকার। এত হতাশ হচ্ছিস কেন? সবে মাত্র পড়াশোনা শেষ করেছিস, মাত্র কয়েকটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েই হাল ছেড়ে দিচ্ছিস। ইন্টারভিউ দিতে থাক ভাই, দেখবি একদিন ঠিকই একটা চাকরি হয়ে যাবে তোর। মন খারাপ করিস না ভাই। না ভাবি, আর কত বলো? 2 বছর ধরে বেকার বসে আছি। বাবা আর ভাইয়ার উপর দিয়ে আর কত বসে খাবো? দেখতে তো পাও আমার জন্য আম্মুকে রোজ আব্বুর কাছে বকা খেতে হয়। ভাবছি ঢাকা শহরে থেকে যেহেতু চাকরি পাচ্ছি না, তাই অন্য কোথাও যাব। আমাদের ছেড়ে কোথায় যাবি তুই? ইন্টারভিউ দিতে থাক, কিছু না কিছু তো একটা হবেই। এখন আয়, লাঞ্চ করে নে। না খেয়ে শরীরের কি অবস্থা হয়েছে তোর, দেখেছিস? এই বলে আবির ওর ভাবির পেছনে পেছনেই চলে গেল। আখির কোনো ভাই নেই, তাই আবিরকে নিজের ছোট ভাইয়ের মতো করে দেখে। আর আবিরও তার ভাবিকে একজন বড় বোনের মতোই সম্মান করে। আখি বাসায় এসে ফ্রেশ হয়ে আবিরের জন্য খাবার নিয়ে আবিরের রুমে আসে। তারপর আবিরকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়ার সময় আবিরের চোখ দিয়ে আবেগে পানি চলে আসে। আসলে পরিবারের মধ্যে কেবলমাত্র আবির তার ভাবি আখি আর তার আম্মুর কাছেই প্রিয়। যাই হোক, খাওয়া শেষ হলে আবির বিছানায় শুয়ে শুয়ে তার চাকরির কথা ভাবতে থাকে আর ভাবতে থাকে তার ভাবি আর আম্মুর কথা। সত্যি সত্যি যদি ঢাকা শহরে আবির একটা চাকরি না পায়, তাহলে সে চলবে কিভাবে? সামান্য গল্পের বই লিখে তো আর ফ্যামিলি চালাতে পারবে না সে। এইগুলোই চোখ বুজে ভাবতে ভাবতে হঠাৎ ঘুমিয়ে পড়ে আবির। তারপর আবিরের ঘুম ভাঙে ফোনের রিংটোনের আওয়াজে। হ্যালো, কে বলছেন? বউ বলছি সোনা। কার বউ বলছেন? ছি ছি, স্বামীর নাম আবার মুখে নিতে আছে নাকি? আমি তো তোমার বউ। সরি, রং নাম্বার। আমি এখনো বিয়ে করিনি, রাখছি। ওই স্ট্রবেরি, ফোন কাটবি না বলে দিলাম, না হলে কিন্তু রুমে গিয়ে তোকে তুলে এনে কেলাবো। ঢং করিস না, তাড়াতাড়ি ছাদে আয়, তোকে একটু দেখবো। উফ, আমি এখন যেতে পারবো না, ঘুমাচ্ছি আমি। কোনো দরকার থাকলে ফোনে বলতে পারো। ঠিক আছে, তোমার আসতে হবে না, আমি যাচ্ছি তোমার রুমে। ওয়েট। না না আপু, প্লিজ, তোমাকে আসতে হবে না, আমি যাচ্ছি। কি আর করার, বড় আপু বলেছে যেতে তো হবেই, নয়তো আবার বাসায় এসে আমাকে নিয়ে দরজা বন্ধ করে দিবে আর আমার সাথে উল্টাপাল্টা করবে। ছাদে একা যাওয়া ঠিক হবে না। বজ্জাতটা আবার আমার জন্য কোনো ফাঁদ পেতে রেখেছে কে জানে, তাই সাথে জান্নাতকে নিতে হবে। মনে মনে এইসব কল্পনা করে বিছানা থেকে ওঠে বসলো আবির। তারপর ফ্রেশ হয়ে নিয়ে জান্নাতকে কোলে নিয়ে ওদের বাসায় ছাদে চলে আসলো। ছাদে তখন অনেকগুলো বাচ্চা একসাথে ছোঁয়াছুঁই, তার মধ্যে অঞ্জলিও একজন। সেও যেন শিশুদের সাথে নিজেকে মিশিয়ে ফেলেছে।
সবাই পুরো বাসার ছাদে এলোমেলোভাবে দৌড়াচ্ছে। আর ছাদের এক কোণায় আবির দাঁড়িয়ে আছে। আবিরের কোলে জান্নাত তখন চিপস খাচ্ছিল, তাই ওর খেলায় মন নেই। আবিরকে দেখে অঞ্জলি আপু এগিয়ে আসে আর জান্নাতকে উদ্দেশ্য করে বলে, কি খাও জান্নাত? চিপস খাই। তাহলে আমাকে একটু দিতে চাও? ঠিক আছে, এই একটা নাও। মাত্র একটা? ওই একটা চিপস একবার খেলেই তো আমার জামাইটা মারা যাবে। আরেকটা দাও। আর নেই, শেষ সব। ঠিক আছে মামুনি, তাহলে তুমি এখন ওদের কাছে গিয়ে খোলো। আমি এখন একটু তোমার চাচ্চুর সাথে কথা বলি, কেমন? উত্তরে ছোট্ট জান্নাত তখন মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায় আর আবিরের কোল থেকে নামার জন্য নড়াচড়া করতে থাকে। কিন্তু আবির ওকে কোল থেকে নামায় না, কারণ ও সরে গেলেই তো অঞ্জলি আপু আবার আবিরের সাথে দুষ্টুমি শুরু করবে। অঞ্জলি আপু তখন আবিরের দিকে তার চোখ দুটো বড় করে তাকায় আর আবির ভয়ে জান্নাতকে খেলতে নামিয়ে দেয়। ফোনে কি বলছিলে? কোথায় কিছু না তো। তুমি লুঙ্গি পরেছো? বাহ, আজকে তো তোমাকে আরো কিউটের ডিব্বা লাগছে। কে পরিয়ে দিছে লুঙ্গি, দেখি তো। আরে ছাড়ো ছাড়ো, লুঙ্গি খুলে যাবে তো। আমি এমনিতেই লুঙ্গি পরতে পারি না, ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে পড়ছি। সমস্যা নেই তো, লুঙ্গি খুলে গেলে আমি তোমাকে লুঙ্গি পরিয়ে দেব। কাছে আসো, আজকে তোমার লজ্জা ভেঙে দিব আমি। ছি ছি আপু, তোমার কি কোনো লজ্জা নেই? কি বলছো এসব? এই বলে আপু আশেপাশে কি যেন খুঁজতেছে। হাতের কাছে তেমন কিছু না পেয়ে একটা বড় ইটের টুকরো হাতে নিল। ওরে বাবার, এটা দিয়ে আমাকে মারবে নাকি? দাঁড়াও দাঁড়াও, আজকে এই ইট দিয়ে তোমার ফাটিয়ে বিধবা হব আমি। এই বলে ইটের টুকরোটা যেই আমার দিকে তাক করে মারতে যাবে, তখনই আমি ছোটবেলায় দৌড় প্রতিযোগিতা জিততে যেমন ছুটতে হতো তেমন ভাবে ছুটে দিলাম এক দৌড়। হাহা, ভীতু একটা। আমি কি ওকে সত্যি সত্যি মারতাম নাকি? শয়তানটা শুধু শুধু দৌড়ে পালালো। তারপর আবির সিঁড়ি বেয়ে দৌড়ে বাসায় ঢুকে পড়ল। বাসায় এসে সোফার উপর বসে হাঁপাচ্ছে আবির। আবিরকে হাঁপাতে দেখে তার ভাবি বলল, কি হলো আবির, হাঁপাচ্ছিস কেন? আর জান্নাত কোথায়? ছাদে খেলছে ভাবি। ও, তা তুই চলে আসলি যে? আর বলো না ভাবি, ওই যে বাড়িওয়ালার বজ্জাত মেয়ে একটা আছে না, অঞ্জলি। আবির, ও কিন্তু তোর সিনিয়র, তোর কিন্তু ওর নাম ধরে বলা উচিত নয়। বল কি হয়েছে? কি আর হবে, ওই সবসময় আমাকে জামাই জামাই ডেকে যে খেপায়, আবার আমার গায়ে চিমটি কাটে, চুল ধরে টানে আমার, আর বলে ও নাকি আমাকে বিয়ে করবে। ওসব তো ও তোকে মজা করে বলে, তোকে খেপানোর জন্য। আসলে ওর তোকে খেপাতে ভালো লাগে তাই। ভাবি, তুই আমার হয়ে ওনার আম্মুর কাছে একটু কমপ্লেন করে দিও তো। ঠিক আছে দিব, তুই মাথা গরম করিস না ভাই। আয়, তোর কপালে একটা চুমু দিয়ে দিই। তারপর আমি আমার কপালটা এগিয়ে দিলাম আর ভাবি আমাকে চুমু দিল। এখন সময় বিকেল 5টা। এই সময় আমার একজন প্রকাশকের সাথে দেখা করার কথা ছিল, যিনি আসলে আমার নতুন একটি গল্প কিনে তার বইয়ে ছাপাতে চেয়েছিলেন। ভাবি আমাকে একটু বেরোতে হবে, আজ আমার নতুন একটা গল্প নিয়ে প্রকাশকের সাথে দেখা করার কথা আছে। আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসব। ঠিক আছে, কিন্তু তোর ভাইয়া আর বাবা বাসায় ফেরার আগেই চলে আসিস, নয়তো বাবা তোকে আবার বকবে ভাই। আর আমি সেটা সহ্য করতে পারবো না। চিন্তা করো না ভাবি, আমি তাড়াতাড়ি চলে আসব। তারপর আবির তার রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে তার ফোনে প্রকাশকের 5টা মিসড কল। তারপর আবির খুব শর্টকাট রেডি হয়ে তার ডায়েরিটা নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। বাসার বাইরে এসে আবির একটা রিক্সা ডেকে নেয়। তারপর রিক্সা চলতে থাকে তার গন্তব্যে। রিক্সা এসে প্রকাশকের অফিসের গেটে দাঁড়ালে আবির তাড়াতাড়ি করে রিক্সা ভাড়াটা মিটিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানে আরো অনেক লেখকের বই ছাপানোর কাজ চলছিল। তারপর প্রকাশকের অনুমতি নিয়ে তার কেবিনে প্রবেশ করে আর তার সাথে তার লেখা গল্পটি ছাপানোর ব্যাপারে কথা বলে। প্রকাশক তখন আবিরের গল্পটি দেখাতে বলে। তারপর আবির তার ডায়েরিতে লেখা একটি গল্প প্রকাশককে দেখায়, যা ওনার খুবই পছন্দ হয় এবং শেষ পর্যন্ত উনি সেটা ছাপাতে রাজি হয় এবং আবিরকে তার গল্পের পেমেন্ট করে দেয়। গল্প প্রকাশকের সাথে আলাপ করতেই আবিরের বাসায় ফিরতে অনেক দেরি হয়ে যায়। ওইদিকে বাসায় তার বাবা আরিয়ান সাহেব এতক্ষণে চলে এসেছে।
আবিরের ভাবি অর্থাৎ আখি আবিরকে অনেকবার কল দিয়ে যাচ্ছে, কিন্তু আবিরের ফোন সুইচ অফ। অঞ্জলি আপু আবিরকে ফোনে পাচ্ছে না। বারবার আবিরদের বাসায় কোনো না কোনো একটা কাজের ছোটায় গিয়ে আবিরকে খুঁজে আসছে। ওইদিকে আরিয়ান সাহেব বাসায় এসে আবিরকে রুমে না দেখে রাগান্বিত হয়ে যায়। সে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে খবরের কাগজ পড়তে থাকে। আখি তখন তার জন্য চা নিয়ে আসে। বাবা, এই নিন আপনার চা। বৌমা, আমি কি তোমাকে চা আনতে একবার বলেছি? না বাবা, কিন্তু আমি তো জানি আপনি রোজ এই সময় খবরের কাগজ পড়তে পড়তে চা খেতে পছন্দ করেন, তাই চা বানিয়ে নিয়ে আসলাম। তোমার আদর দেবর কোথায়? তাকে বাসায় দেখছি না জি। বাবা, ও তো একটু আগেই বের হলো, এক্ষুনি চলে আসবে বলে। ও আর আসবে না। দেখো গিয়ে কোথায় বাজে ছেলেদের সাথে গুন্ডামি করছে, নেশা করছে। যে ছেলের দিন নাই রাত নাই, সারাদিন ঘুম আর বাইরের ঘোরাফেরা, এই ছেলে জীবনও কিছু করতে পারবে না। সারা জীবন আমার গাড়ে বসেই খাবে। বাবা, এভাবে বলছেন কেন? আবির তো চাকরি খোঁজার কোনো ত্রুটি রাখছে না। আরে রাখো তো বৌমা, তোমার চেষ্টাও এই সব কিছু দেখানোর চেষ্টা করতেছে। ঠিকমতো চেষ্টা করলে কি আর এতদিনে ও চাকরি না পাওয়া যায়? এর মধ্যে আবির বাসায় ফিরে আসে আর তার বাবাকে দেখে মাথা নিচু করে ফেলে। এই তো এসে গেছে আমার গুণধর ছেলে। কোথায় ছিলে এতক্ষণ? ক টাকা রোজগার করে ফেললে? কোনো ভদ্রলোকের বাড়ির ছেলে কি এত রাতে বাসার বাইরে থাকে? আহ বাবা, আপনি একটু থামেন না। ভাইটা আমার মাত্র বাসায় ফিরল, আর এক্ষুনি আপনি ওকে সব প্রশ্ন করছেন। এই তোমার আশকারিতে এমন হয়েছে। এই বলে আরিয়ান সাহেব রাগ করে উঠে চলে গেল, আর আবির সেখানে দাঁড়িয়ে অঝরে কান্না করতে লাগলো। এই পাগল, কান্না করছিস কেন? বাবাই তো বকেছে, তার জন্য কষ্ট পাচ্ছিস? চল রুমে চল। তারপর আখি আবিরকে রুমে নিয়ে যায়। তারপর বল, প্রকাশক কি তোর গল্প ছাপাতে রাজি হলো? জি ভাবি, হয়েছে। আর আমাকে অ্যাডভান্স কিছু পেমেন্টও করে দিয়েছে, তাই বাসায় লেট হয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, তুই তাহলে এখন ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। এই বলে আখি আবিরের মাথায় হাত বুলিয়ে চলে গেল, আর আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। খাবার খাওয়ার সময় আবিরের আব্বুর কথাগুলো মনে পড়লে আবিরের খাবার যেন গলা দিয়ে নামে না। তবুও আখির জোরাজুরিতে আবির খাবারটা খেয়ে নেয়। রাত প্রায় 11টা, তাই খাওয়া শেষে আবির সোজা রুমের লাইট অফ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে আবিরের ঘুম ভাঙে কারো কাচের ছুরির আওয়াজে। আবির তাকিয়ে দেখে অঞ্জলি আপু তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর ছুরি দিয়ে আওয়াজ করছে। ঘুমের মধ্যেও এসে জ্বালাচ্ছে। যা যা এখান থেকে। বলেই আবির অন্য পাশে ফিরে শুইল। এই যে মিস্টার বর, ওঠো, এটা স্বপ্ন নয়, সত্যি। তোমাকে এত ঘুমিয়ে থাকতে দেখে আমারই তো ঘুম পাচ্ছে। দাঁড়াও, আমিও আসছি তোমার কাঁথার নিচে। তারপর আমিও চুপি চুপি আবিরের পাশে শুয়ে পড়লাম। গাধাটা এত গভীরভাবে ঘুমাচ্ছে যে আমাকে খেয়ালই করতে পারছে না। একটু পর আবিরের আচমকা আমাকে কোলবালিশ মনে করে বুকের সাথে জড়িয়ে ধরলো। আমার বেশ ভালোই লাগছে। আবির আমাকে এতটাই কাছে জড়িয়ে ধরেছে যে ওর নাকের গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। এবার মনে হচ্ছে দুজন স্বামী স্ত্রী। এই মুহূর্তটাকে আর একটু এগিয়ে নিয়ে যেতে ফোনটা বের করলাম। তারপর আমাদের একটা ছবি উঠিয়ে রাখলাম। ছবি উঠানোর সময় অঞ্জলি আপুর হাত থেকে হঠাৎ ফোনটা আবিরের মুখের উপর পড়লো, আর সাথে সাথে আবিরের ঘুম ভেঙে গেল। আবির চোখ খুলে দেখে অঞ্জলি আপু তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে আর ঠোঁট বাঁকিয়ে মেটিমিটি হাসছে। এসব দেখে আবির যেন ভূত দেখার মতো চমকে উঠল। সেই সাথে সাথে অঞ্জলি আপুকে ধাক্কা দিয়ে তার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি হলো, ছাড়লে কেন? বেশ ভালোই তো লাগছিল তোমার জড়িয়ে ধরাতে। আর একটু ধরবে নাকি? সরি, আমি আসলে ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরিনি। আমি তো ঘুমানোর সময় পাশে কোলবালিশ রাখি আর সেটাকেই বুকে জড়িয়ে ধরি। আমার জামাইটা কত বোকা, জ্যান্ত মানুষ আর কোলবালিশের মধ্যে পার্থক্য বোঝে না। বাচ্চা একটা, সমস্যা নেই। বিয়ের পর আমাকেই জড়িয়ে ধরো। এখন একটা পাপ্পি দিয়ে দাও তো। কি হলো, কাঁদছো মনে হচ্ছে? তুমি এত সকাল সকাল নতুন বউদের মতো সেজেগুজে আমার পাশে এসে শুয়েছিলে কেন? বাবা জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। ভাববে আপনার সাথে আমি ছি। আর তার চেয়ে বড় কথা, ঘুমালে আমার লুঙ্গি খুলে যায়। হোয়াট? কি বলছো তুমি? ভাগ্যিস তুমি আমাকে কাঁথার নিচ থেকে জড়িয়ে ধরেছিলে, না হলে বিয়ের আগেই তো
আর জামাইটা সব দখল করে নিতাম আমি। তা এখন কি তোমার লুঙ্গি ঠিক আছে? চেক করে দেখো তো। ভাবি ভাবি কোথায়? তুমি দেখো, আমার রুমে হলুদ পেতনি আসছে। কি হয়েছে ভাই, সকাল সকাল চিল্লাচিল্লি করছিস কেন? রাতে স্বপ্ন দেখেছিস নাকি? আরে অঞ্জলি, তুমি এখানে আবিরের রুমে কি করছো? না মানে ভাবি, আমি তো আপনার কাছে আসছিলাম সেফটি পিন লাগিয়ে নেওয়ার জন্য, ভুল করে এই রুমে এসে পড়েছি। কেন, তুমি কি চোখে ঠিক করে দেখতে পাও না? ভাবির রুম আর আমার রুমের তফাৎ বুঝতে পারো না কেন? আহা আবির, বড়দের সাথে কেউ এইভাবে কথা বলে? একটা কথাও বলবি না তুই। যা ওঠ, উঠে নাস্তা করে নিয়ে গিয়ে। অঞ্জলি, তুমি আমার সাথে এসো, আমি তোমার সেফটি পিনটা লাগিয়ে দিচ্ছি। আর নাস্তা না করে যেতে দিব না কিন্তু। তারপর ভাবি অঞ্জলি আপুকে তার সাথে নিয়ে অন্য রুমে গেল। যাবার সময় অঞ্জলি আপু আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে কেমন একটা রাগী এক্সপ্রেশন দিল। দরজার আড়াল হওয়ার সময় অঞ্জলি আপু আমাকে হাত দিয়ে ঘুষি দেখালো। আমি বুঝি না ওর এগুলোর মানে কি। সবাইকে বলে বেড়াবে আমি নাকি ওর জামাই, আর আমার সাথে তো যা যা করে তা তো আপনারা দেখেনি। কেন জানি না অঞ্জলি আপুকে আমার বিরক্ত মনে হয়, আবার ওসবে খুব একটা ভালো লাগে না। যাই হোক, অনেক ভাবনা চিন্তা ছেড়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। তারপর আমাদের আবির মাহমুদ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে এসে লুঙ্গির ভাঁজটা ঠিক করে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে বই পড়তে থাকে। অনেক বেলা হচ্ছে। এতক্ষণে আবিরের বাবা আরিয়ান সাহেবও ঘুম থেকে উঠে পড়েছে। সে উঠে দেখে তার বৌমা আঁকি কিচেনে নাস্তা বানাচ্ছে, সাথে অঞ্জলিও পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছে। আঁকি ওকে কফি বানিয়ে দিয়েছে। আরে অঞ্জলি মা, সকাল সকাল আমাদের বাসায় কি মনে করে? কোনো সমস্যা হয়নি তো তোমাদের? অঞ্জলি আপু আরিয়ান সাহেবকে দেখে দ্রুত মাথায় ওড়না দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তাকে সালাম দেয়। যতই হোক হবু শ্বশুর মশাই বলে কথা। জি না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি, ভাবির কাছে আসছিলাম। ও আচ্ছা, ভালো। তা আজ অবশ্যই আমাদের সাথে নাস্তা করে যেও কিন্তু। বোমা, নবাবজাতটা কোথায়? ও কি ঘুম থেকে উঠেছে? বেলা 12টার আগে নাকি ঘুমই ভাঙে না ওনার। কে জানি সারা রাত জেগে কি করে কখন ঘুমায়। হ্যাঁ বাবা, ও তো ঘুম থেকে অনেক আগেই উঠেছে। আর কাল তো আমি নিজে ওকে 12টার আগে ঘুমিয়ে গেছে দেখলাম। আপনি ওকে একটু বেশি সন্দেহ করেন। বাবা, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি নাস্তা দিচ্ছি। ভাবি আঙ্কেল এসব আবিরকে বললো? এটুকু তো কিছু নয়। আবির একটা চাকরি পাচ্ছে না দেখে বাবা ওকে একটু খারাপ চোখে দেখছেন। বাদ দাও তুমি, এসো নাস্তা করবে আমাদের সাথে। তারপর আঁকি অঞ্জলি আপুর হাত থেকে কফিটা নিয়ে তাকে ড্রয়িং রুমে খাবার টেবিলে বসায়। তারপর সবাইকে নাস্তা প্লেটে সাজিয়ে দেয়। ভাবি আবির নাস্তা করবে না? অঞ্জলির কথায় আঁকি কি বলবে বুঝতে পারছে না। আসলে সে আবিরের বাবার সামনে আবিরকে কখনো খেতে ডাকে না, কারণ একসাথে খেতে বসলেই যদি আবার আরিয়ান সাহেব আবিরকে কোনো না কোনো কথা সরিয়ে দেন এই জন্য। বোমা, ডাকো ওকে। তারপর আঁকি গিয়ে আবিরকে ডেকে নিয়ে আসে আর তাকে অঞ্জলির পাশে বসতে বলে। বাবা সামনে বসে তাই আবির আর কিছু বলে না, চুপচাপ অঞ্জলি আপুর পাশের চেয়ারটাতে বসে পড়ে। তিনজনই একসাথে নাস্তা করছে। খাবার সময় একটু দুষ্টু বুদ্ধি করে একটা চামচ টেবিলের নিচে ফেলে দেয় অঞ্জলি, আর সেটাকে তুলতে আবির আর অঞ্জলি দুজন একসাথে নিচু হয়। সুযোগ বুঝে অঞ্জলি তার প্ল্যানটাকে কাজে লাগায়। সে হঠাৎ আবিরের ঠোঁটে চুমু দিয়ে বসে। সামনে আবিরের বাবা স্বয়ং বসা, তাই আবির মুখ থেকে কিচ্ছু বলতে পারে না। কিন্তু সেও একদম ছেড়ে দেওয়ার পাত্র নয়। সেও রেগে অঞ্জলি আপুর কোমরে জোরে একটা চিমটি কেটে দেয়, আর অঞ্জলি আপু তাতে চিৎকার করে ওঠে। কি হলো অঞ্জলি মা? জি আঙ্কেল, কিছু না, এই টেবিলের কোণাটা একটু লেগেছে। আঙ্কেল আমার খাওয়া শেষ, আমি এবার তাহলে আসি। আসসালামু আলাইকুম। পাজিটাকে পরে দেখে নিব। আমাকে এত জোরে চিমটি দেওয়া, একটা চুমুই তো দিয়েছিলাম। উফ, কোমরটা লাল করে দিছে আমার পাজিটা। ঠিক আছে মা, মাঝে মাঝে এসো কিন্তু। কত লক্ষ্মী একটা মেয়ে, মাশাআল্লাহ। তারপর আবির খাওয়া শেষ করে চুপচাপ প্লেটে হাত ধুয়ে তার রুমে চলে যায়। বোমা, তুমি কখন খাবে? এই তো বাবা, আপনারা খেয়ে অফিস গেলে আমি খাবো। সে কি, এক্ষুনি খেয়ে নাও, পরে কাজ করো। আমার খাওয়া শেষ এখন, আর আমার কিছু লাগবে না। তুমি খেতে বসো। আর আমাদের স্কুলে আজ একটা অনুষ্ঠান আছে, আমার ফিরতে একটু লেট হবে। ঠিক আছে বাবা।
এই বলে আরিয়ান সাহেব উঠে গেলেন। বেলা বাড়ার সাথে সাথে সবাই যে যার কাজে চলে গেলেন। একটু পর হঠাৎ অঞ্জলি আপুর আম্মু অর্থাৎ আবিরদের বাসার যিনি বাড়িওয়ালি, সে বাড়িওয়ালি আন্টি আসলেন। তিনি আবিরের রুমে আবিরকে ডাকতে ডাকতে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম আন্টি, আপনি এখানে? আমাকে একটা কল করলে তো আমি আপনার কাছে চলে যেতাম। তারপর উত্তরে আন্টি বলেন, তার শরীরটা আজ একটু খারাপ, তাই তার মেয়ে অঞ্জলিকে আজ সে কলেজে পৌঁছে দিতে পারবে না। এই জন্য সে অঞ্জলিকে কলেজ অবধি এগিয়ে দিতে বলে, কেননা ঢাকা শহরের রাস্তা পথের যে অবস্থা, তার উপর আবার বড়লোক বাবার মেয়ে, বুঝতেই তো পারছেন। যাই হোক, বাড়িওয়ালি আন্টি নিজে থেকে কথাটা বলেছে বলে কথা, তাই যেতে তো হবেই, বড়দের কথা তো আর ফেলা যায় না। এই জন্য আবির আর কিছু না বলে অঞ্জলি আপুর সাথে যেতে রাজি হয়েছে। ঠিক আছে আন্টি, আপুকে রেডি হতে বলুন। আমি রেডি। বলতে বলতেই আমার রুমের দরজার আড়াল থেকে উকি দিয়ে বের হলো উনি। হয়তো সব নিজে থেকেই প্ল্যানিং করে এসেছে, শুধু আন্টি বলেছে বলে আমি যেতে রাজি হচ্ছি। তাছাড়া এই বজ্জাত মেয়ের সাথে কথা, আমি কোথাও যেতাম না। তারপর আবির ওয়ার্ড্রপ থেকে নতুন একটা টি শার্ট আর প্যান্ট বের করে অন্য রুমে গিয়ে রেডি হয়ে আসে। আর অঞ্জলি আর তার আম্মু আবিরের রুমের সোফায় বসে অপেক্ষা করে। একটু পর আবির ড্রেস চেঞ্জ করে চলে আসে। তারপর অঞ্জলি আপুকে সাথে নিয়ে বাসার বাইরে আসে। তারপর আবির দুটো রিক্সা ডাকে। আপু, তুমি এই রিক্সায় যাও, আমি অন্য রিক্সাটাই তোমার পেছন পেছন আসছি। তাহলে তো আমার একা যাওয়াই ভালো ছিল। চুপচাপ আমার পাশে এসে বসো। মামা আপনি যান, আমরা এক রিক্সাতেই যাব। না, আমি তোমার পাশে বসতে পারবো না, লোকে দেখলে কি বলবে? যা ইচ্ছা বলুক, তুমি আসবে কি না? আম্মু দেখো, আবির আমার সাথে যাবে না বলছে। আরে ঠিক আছে মামা, আপনাকে যেতে হবে না, আপনি এই 20 টাকা রাখুন, আমরা একটা রিক্সাতেই যাব। এই তো লক্ষ্মী জামাই আমার, এসো। কি আর করার। তারপর আবির অন্য রিক্সাটাকে বিদায় করে অঞ্জলির পাশে গিয়ে বসলো। একটু দূরত্ব বজায় রেখে আর কি। রিক্সা চলতে শুরু করলে অঞ্জলি আপু একটু একটু করে আবিরের দিকে এগোতে থাকে, আর আবির একটু একটু করে সাইডে চাপতে থাকে। আরে কি করছো? পড়ে যাবে তো রিক্সা থেকে, চেপে বসো, আমার হাত ধরো বলছি। ওরে বাবারে, ধরছি, ধমক দেন কেন? গুড, এইভাবে বউয়ের সব কথা মেনে চলবে। আর এখন থেকে আমাকে বউ বলে ডাকবা। শুধু বাসায় সবার সামনে আপুটা চলবে, একান্তে বউ, ওকে? একবার শুধু বাসায় গেলে বাঁচি, না হলে এই মেয়ের থেকে আরো কি যে হুকুম শুনতে হবে তা আল্লাহই জানে। আমি চুপ করে আছি, কোনো কথা বলছি না। আমাকে চুপ থাকতে দেখে অঞ্জলি আপু আমার হাতে ছোট্ট করে একটা কামড় বসিয়ে দিলেন। কি বলেছি মাথায় ঢুকেছে? হ্যাঁ। তারপর আবির সবকিছু ততে দাঁত চেপে সহ্য করে। আর কিছু দূর যেতেই রাস্তার দুটো দিক পড়ে। বাম দিকের রাস্তাটায় কলেজ আর ডান দিকে মোড়। মামা ডান দিকে সোজা লেকের পাড়ে যান। কেন? লেকের পাড়ে গিয়ে কি বাদাম বেচবে নাকি? তোমার কলেজ তো বাম দিকে, তাহলে আমরা ডান দিকে যাব কেন? কারণ আজকে আমি তোমার সাথে সারাদিন ঘুরবো, থাকবো, প্রেম করব, তারপর বিকেলে বাসায় যাব। আর যদি তুমি পালানোর কথা ভাবো চান্দু, তাহলে তোমাকে আমি কি যে করব তা আমি নিজেও জানি না। সকালে আমার কোমরে চিমটি দিয়ে লাল করে দিছো, কিচ্ছু বলিনি। এবার কিন্তু তার প্রতিশোধ নিব। আর তুমি ভালো করে জানো আমি রাগলে কি অবস্থা করব নিজের। সে আবার জানি না, আমার সাথে তো পারবে না, উল্টো নিজেই নিজেকে কষ্ট দিবে। না খেয়ে থাকবে, কারোর সাথে কথা বলবে না, একা একাই বাচ্চাদের মতো কান্না করবে, আর ব্লেড দিয়ে নিজের হাত নিজেই কেটে রক্ত বের করবে, নয়তো দেয়ালের সাথে ফাইট করে নিজের রাগ মেটাবে। তারপর রিক্সা এসে থামতেই ওরা দুজন একসাথে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে একটু ভেতরে পার্কের মতো পরিবেশে চলে আসে। ওরা সেখানে এসে দেখে প্রায় সবাই চোরাই বেঞ্চে বসে আছে। ওরাও গিয়ে আলাদা একটা গাছের ছায়ায় বেঞ্চে গিয়ে বসে। আপু, আমরা এখানে কেন এলাম? তোমার বয়ফ্রেন্ড দেখা করতে আসবে বুঝি? তুই আবার কি বললি আমাকে? এই রে, আবার রেগে গেছে। না মানে সরি। তোমাকে যে আজকে আমি কি করব, ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি শয়তানটাকে। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তুমি জানো না? একটা ছোট জামাই আছে আমার। আচ্ছা কি, যাও আমার জন্য ওই ফুল গাছটা থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসো। অত উঁচু গাছে আমি উঠতে পারবো না, আমি কি স্পাইডারম্যান নাকি? না, তুমি তো আমার হিরো। আমি কোনো কথা শুনবো না, আমাকে ফুল ছিঁড়ে এনে খোপায় লাগিয়ে দাও। দেখ, এসবের জন্য ওর সাথেই
আসতে রাজি ছিলাম না, এখন এত উঁচু কৃষ্ণচূড়া গাছে আমাকে উঠতে হবে। কথায় আছে ফাঁদে পড়লে নাকি বিড়ালও গাছে ওঠে। আজ মনে হয় আবিরের ক্ষেত্রেও তাই হচ্ছে। পার্কে এসে জনসম্মুখে গাছে উঠে অঞ্জলি আপুর জন্য ফুল ছিঁড়ে আনতে হচ্ছে তাকে। যাই হোক, আবির অনেক কষ্ট করে আমাদের গল্পের নায়িকার জন্য ফুল ছিঁড়ে নিচে নেমে আসলো। তারপর ফুলগুলোকে অঞ্জলি আপুর দিকে বাড়িয়ে বলল, এই নাও তোমার ফুল। তুমি এত আনরোমান্টিক কেন? বললাম ফুলটা আমার চুলে লাগিয়ে দিতে। পারবো না। ঠিক আছে দাও, আমি লাগিয়ে নিচ্ছি। এবার দেখো তো আমাকে কেমন লাগছে। এসো তোমার সাথে কয়েকটা ছবি তুলি। তারপর অঞ্জলি আপু জোর করে আবিরের সাথে ক্লোজ কয়েকটা ছবি তুলে নেয়। তারপর দুজনে একসাথে বসে অনেকক্ষণ সময় কাটায়। দুপুরে একসাথে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করে নেয়। আর প্রায় সারাদিন ঘোরাফেরা শেষে সন্ধ্যা নাগাদ ওরা বাসায় ফিরে। অঞ্জলি আপুর আম্মু কলেজে ফোন করে জানতে পারে যে তার মেয়ে আজ কলেজ যায়নি আর আবিরও এখনো বাসায় ফিরেনি। তাই সন্ধ্যায় ওরা দুজন একসাথে বাসে ফিরলে ওদের বাবা মা ওদের দুজনকে জিজ্ঞেস করতে থাকে। অঞ্জলি আপু বাসায় প্রবেশ করার সময় তার আম্মু তাকে আটকে দেয় আর বলে, তোর স্যার ফোন করে বলল তুই নাকি আজ কলেজে যাসনি, তাহলে কলেজের নাম করে সারাদিন কোথায় ছিলি? উত্তরে অঞ্জলি আপু কিছু বলতে পারে না। আসলে সে তার আব্বু আম্মুর কাছে কখনো মিথ্যা বলে না, তাই নিশ্চুপ সে। কি হলো, কথা বলছিস না কেন? সন্ধ্যা পর্যন্ত কলেজ ফাঁকি দিয়ে বাইরে কি কাজ তোর? তুই এখন যথেষ্ট বড় হয়েছিস, বিয়ের বয়সও হয়েছে তো। এত সময় ধরে বাসার বাইরে থাকা উচিত নয় তোর। শোন, সামনে শুক্রবার তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ আসবে। ছেলেটাকে হয়তো তুইও চিনবি। তোর বাবার অফিসের কলিগ আছে না, মিজান সাহেব, তার ছেলে গত সপ্তাহে দেশে ফিরেছে। তোর বাবা নাকি তোর জন্য তাকে পছন্দ করেছে। বাবা মার একটা মাত্র ছেলে, ওর নাম ইমন। কথাটা শুনেই অঞ্জলি আপুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মনে হচ্ছে তার সমস্ত শরীর শূন্যের ওপর দাঁড়িয়ে আছে। কলিজাটা পুরো কেঁপে উঠেছে, গলাটাও শুকিয়ে এসেছে। আসলে সে তো আবিরকে মন থেকে অনেক ভালোবাসে আর তার সাথে নিজের ফিউচার করতে চায়। তাই হঠাৎ এমন ডিসিশন শুনে নিজেকে কোনোরকম সামলে কান্নামাখা গলায় অঞ্জলি আপু বলতে থাকে, আম্মু কিছু বলবে? আম্মু, তুমি তোমার কথা জানালে, এখন আমি আমার কথাটাও শুনে নাও। তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আবিরকে সত্যি সত্যিই ভালোবাসি, আর বিয়ে করলে আবিরকেই করব। বউ হলে ও ঘরেরই বউ হব। আর এই নিয়ে তোমরা আমার সাথে কোনো রকম জোর যদি করো তাহলে আমি সোজা সুইসাইড করব, কথাটা বলে দিলাম। এই বলে অঞ্জলি আপু তার চোখের পানি মুছতে মুছতে দৌড়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর আয়েশা বেগম অর্থাৎ অঞ্জলি আপুর আম্মু তার মেয়ের কথা শুনে মাথায় হাত দিয়ে হতবাক হয়ে সোফার ওপর বসে পড়ল। সে কিছুতেই যেন নিজেকে সান্ত্বনা দিতে পারছে না। আমার ভাবতেও অবাক লাগছে, মেয়েটার এত বড় দুঃসাহস কিভাবে হলো আমার ডিসিশনের বাইরে কথা বলার। মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে ছেলেটার ইনকাম বলতে কিছুই নাই, পড়াশোনা করার পর বাবার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে, সেই ছেলেকে নাকি ও বিয়ে করবে? এগুলো সব নিশ্চয়ই ওই ছেলেটার দোষ। ওই আমার মেয়েটার মাথা নষ্ট করেছে। ও নিশ্চয়ই ফাঁদে ফেলেছে আমার মেয়েটাকে। অঞ্জলি আপুর আম্মু এইগুলো বলছেন আর মনে মনে আবিরকে গালমন্দ করছেন। ওইদিকে অঞ্জলি আপু তো তার রুমে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে তার আম্মুর মুখের ওপর কথা বলার জন্য কাঁদছে আর আবিরকে তার ভুলে যেতে হবে ভেবেও কাঁদছে। তারপর রাতে অঞ্জলি আপুর আব্বু অফিস থেকে বাসে ফিরলে আয়েশা বেগম তাকে সব ঘটনা খুলে বলে। আর সবটা শুনে তো তিনি প্রচণ্ড রেগে যান আর সাথে সাথে আবিরের বাবাকে ডেকে পাঠান। আর সব কিছু ধমকের সুরে তাকে বলেন আর বলেন আগামীকালের মধ্যেই তাদেরকে এই বাসাটা ছেড়ে দিতে। ভাইজান, আপনি তো আমাকে চেনেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনাদের মান সম্মানের কোনো ক্ষতি হওয়ার আগেই আমরা এই মহল্লা ছেড়ে চলে যাব। আর আমার ছেলের বিষয়টার জন্য আমি আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আপনি এখন যান আর নিজের ছেলেকে একটু শাসন করেন, আমাদের যাতে ব্যাপারটা থানা পুলিশ না করতে হয়। জি ভাবি, আসছি। আসসালামু আলাইকুম। এই বলে আবিরের আব্বু চলে গেলেন। এইদিকে অঞ্জলি আপুর আব্বু আয়েশা বেগমকে বলেন তার মেয়ের উপর নজর রাখতে আর তাকে ডেকে নিয়ে আসতে বলে। কথা মতো আয়েশা বেগম অঞ্জলি আপুর রুমের দরজার সামনে গিয়ে নক করে। অনেকক্ষণ যাবৎ ডোর নক করার পর অঞ্জলি আপু তার কান্না চোখ মুখ মুছে দরজা খুলে দিল। অঞ্জলি, তুই আর আবিরের সাথে মিশবি না। এতদিন তোরা অনেক মেলামেশা করেছিস, আমি বা তোর বাবা কেউ কিচ্ছুটি বলিনি।
আজ বলতে বাধ্য হলাম। তোর বাবা কালকের মধ্যে ওদেরকে বাসা খালি করে দিতে বলেছে। আমি এর মধ্যে আর কোনো ঝামেলা চাই না। কথাটা শুনে আমার কলিজাটা যেন আরো ছিঁড়ে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কোনো রকম টেবিলের উপর গ্লাসটা হাতে নিয়ে এক ঢোক পানি খেলাম। এই মুহূর্তে আমার কি করা উচিত কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে শান্ত হয়ে কিছু একটা ভাবতে হবে, না হলে যে আমি আবিরকে চিরতরের জন্য হারাবো। আবিরকে হারালে আমি বাঁচবো না। আবিরই আমার সব। পুরো দুনিয়া একদিকে হলেও আমার আবির একদিকে। যে করেই হোক আমার বিয়েটা আটকাতে হবে। আয়েশা বেগম তার কথাগুলো বলে চলে যেতেই অঞ্জলি আপু হাউমাউ করে কেঁদে উঠলেন। এদিকে এখন রাত 9:30। আরিয়ান সাহেব বাসায় গিয়ে রাগে ফুঁসতে থাকেন আর তার বৌমা আখিকে বলেন, বৌমা আবিরকে ডেকে নিয়ে এসো। কি হয়েছে বাবা, আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? বৌমা যেটা বললাম সেটা করো, আমাদের সময় বেশি নেই। তারপর বাবার কথা মতো আমি আবিরের রুমের দিকে গেলাম। গিয়ে দেখি আবির ডায়েরিতে তার গল্প লিখছে। আবির নিচে চল, বাবা তোকে ডাকছে। তারপর আবির তার ডায়েরি লেখা বন্ধ করে তার ভাবির পেছন পেছন আসে আর মনে মনে ভাবে হঠাৎ এই সময় তার বাবা তাকে কেন ডাকছে। এমনি সময় তো খুব একটা দরকার না হলে আবিরের বাবা আবিরের সাথে কথা বলেন না। আবির আরিয়ান সাহেবের সামনে এসে দাঁড়াতেই আরিয়ান সাহেব জোরে আবিরের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর দ্বিতীয়বার যখন আবিরের গায়ে হাত তুলতে যাবে তখন আখি আবিরের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, বাবা ওকে মারছেন কেন, কি হয়েছে? বৌমা তুমি জানো ও কি করেছে? ওকে জিজ্ঞেস করো কোন সাহসে ও বাড়িওয়ালা মেয়েকে নিয়ে চেঁচে। আমার বলতো ঘৃণা হচ্ছে। ওর জন্য আজ আমাকে অঞ্জলি বাবার কাছে অপমানিত হতে হলো। জিজ্ঞেস করো অঞ্জলির সাথে কি সম্পর্ক ওর। বাবা আপনি একটু শান্ত হন। আমি আবিরকে খুব করে চিনি, ও আমাদের মান সম্মান হারাতে দিবে না কখনো। আর মান সম্মান কাল সকালে যখন এই বাড়িটা ছেড়ে রাস্তায় গিয়ে থাকতে হবে তখন বুঝবে। বাবা বাড়ি কেন ছাড়তে হবে? এই কুলাঙ্গার ছেলের জন্য অঞ্জলি বাবা আমাকে চাপ জানিয়ে দিছে আগামীকালের মধ্যে আমাদের বাসাটা খালি করে দিতে। ওর জন্য আমাকে আর কত লোকের কাছে নত হতে হবে কে জানে। রাত থাকতে সবকিছু গুছিয়ে নাও, কালকের মধ্যে আমাদের ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দেওয়ার আগেই বাড়িটা আমাদের ছাড়তে হবে। আর এসব হচ্ছে এই বদমাশের জন্য। বাবা আমি চুপ, তোর ওই মুখে আর আমাকে বাবা ডাকবি না। এই বলে আরিয়ান সাহেব রাগে হন করে ভেতরে চলে গেল। আর আবির সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। আবির শান্ত হ, বাবা একটু রেগে আছে, তার কথায় কষ্ট পাস না। আমার এখন এসব অভ্যাস হয়ে গেছে ভাবি। এই বাড়িতে তুমি একমাত্র যে বুঝতে পারো। তারপর আখি আবিরের গালে লক্ষ্য করে দেখে থাপ্পড়টা বেশ জোরেই লেগেছে। আবিরের ফর্সা গালে পুরো আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আখি আবিরের কাছে গিয়ে আবিরের গালে হাত রেখে নিজেই কান্না করে বলে, ভাই থাপ্পড়টা তোর খুব লেগেছে তাই না? একদম না ভাবি, তবে বাবার কথাগুলো হৃদয়ে যা লেগেছে তার কাছে থাপ্পড় অতি সামান্য। তুমি কেন কান্না করছো ভাবি? তুমি একদম কাঁদবে না, তাহলে কিন্তু আমি আরো বেশি কষ্ট পাবো। কোথায় আর কাছি না রে পাগল, চল আমি তোর গালে বরফ লাগিয়ে দিই। লাগবে না ভাবি, আমার তেমন কিচ্ছু হয়নি। এর মধ্যে তখন আবার আবিরের বাবা আখিকে তার রুম থেকে ডেকে পাঠায়। তুই যা শুয়ে পড়, আমি দেখছি বাবা কি বলে। তারপর আখি আবিরের চোখের পানি মুছে দেয় আর আবিরকে তার রুমে পাঠিয়ে দেয়। আবির রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে তার বাবার বলা কথাগুলোতে আবার কষ্ট পেতে থাকে। আর আজ হঠাৎ কি ঘটে গেল সেসব ভাবতে থাকে। আমি তো অঞ্জলি আপুকে কোথাও জোর করিনি, বরং উল্টো উনি তো আমাকে সবসময় জোর করে। আমি তো ওনাকে কখনো কোনো বাজে প্রস্তাব দেইনি। তাহলে তারপর কেন উনি বাবাকে আমার নামে উল্টাপাল্টা বললেন? শুধু একটা চাকরি নেই বলে বাবার কাছে কত মান অপমানিত হতে হয়। আসলে এই শহরে একজন বেকার ছেলেই বুঝতে পারে যে বাস্তবতা কতটা কঠিন। বেকার ছেলেদের কোনো গার্লফ্রেন্ড থাকে না কোনো শখের জিনিস। মাঝে মধ্যে তো নিজের ফ্যামিলির লোকও সেই বেকার ছেলেটির শত্রু হয়ে দাঁড়ায় কেবলমাত্র টাকার জন্য। এইগুলো ভাবতে ভাবতে হঠাৎ ক্লান্ত মস্তিষ্কে জ্ঞান হারিয়ে ঘুমিয়ে পড়ে আবির। ওইদিকে অঞ্জলি আপু কান্নায় পাগল প্রায় অবস্থা। যতই হোক দীর্ঘদিনের একতরফা না বলা ভালোবাসা বলে কথা, সহজে কি কেউ আর কাউকে হারাতে চায়? এইভাবেই রাত গভীর হয়ে ভোরের আলো ফুটতে থাকে। এখনো বাসার লোকজন কারো ঘুম ভাঙেনি।
তখন অঞ্জলি আপু চুপি চুপি বাসার মেইন দরজা খুলে ওপরে আবিরের বাসায় গিয়ে নক করে। এই সময় সাধারণত আখি ফজরের নামাজ আদায় করতে ওঠে। সে অঞ্জলিকে এত ভোরে দরজায় নক করতে দেখে অবাক হয়ে যায়। আখি দরজা খুলতেই অঞ্জলি আপু জোরে আখিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আসলে আখি আর অঞ্জলি আপুর সম্পর্কটা অনেকটাই ফ্রেন্ডলি, তাই অঞ্জলির মোটামুটি সব কিছুই জানে আখি। ভাবি, আমি তোমার পায়ে পড়ি ভাবি, প্লিজ একবার আমাকে আবিরের সাথে দেখা করিয়ে দাও। আমি শুধু ওর সাথে একটু কথা বলে আমার মনটাকে শান্ত করতে চাই ভাবি। আমি আর পারছি না। বাবা কোনো এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আমি আবিরকে ছাড়া কিভাবে অন্য কাউকে বিয়ে করব ভাবি। আমি যে ওকে না দেখলে কলিজাটা ফেটেই মারা যাব ভাবি। চুপ, কি বলো এগুলো আবোল তাবোল? যাও, আবিরের রুমের দরজা খোলা আছে, বেশিক্ষণ লেট করো না যেন। বলতেই অঞ্জলি কান্নায় ফুপাতে ফুপাতে আবিরের রুমের দিকে যাচ্ছে। গিয়ে দেখে রুমের দরজাটা খোলা, ভেতরে অল্প আলোর ড্রিম লাইট জ্বলছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির রুমেই আছে। বিছানার উপর হয়ে একটা বালিশ ঝাপটে ধরে কেমন শুয়ে আছে। অঞ্জলি আপু চুপচাপ আবিরের পাশে গিয়ে বসে আবিরের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আবির ঘুম থেকে জেগে উঠল। আবির আস্তে আস্তে চোখ খুলে দেখে অঞ্জলি আপু তার পাশে বসে আছে। আপনি এত ভোরে আমার রুমে আবার কি সর্বনাশ করতে এসেছেন? আপনি মানে? এতটাই পর হয়ে গিয়েছি এখন আমাকে আপনি করে বলছো? আপন বলতে কেউ ছিল বুঝি? আমি কি সত্যি তোমার সর্বনাশ করেছি? আমি তো শুধু তোমাকে ভালোই বাসি, এই জন্য একটু পাগলামি করি তোমার সাথে। ছোট থেকে তোমাকে নাম ধরে না ডেকে জামাই বলে ডাকি। এইটা কোনো ফান ছিল না, সত্যি ছিল। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে থাকতে চাই আবির। বাবা অন্য কোনো এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আমার এই বিয়েতে কোনো মত নেই। তুমি প্লিজ আমাকে তোমার সাথে দূরে কোথাও নিয়ে চলো, না হলে আমি যে বাঁচবো না। একমাত্র তুমি ছাড়া কোনো ছেলেকে পাশে ভাবলেই ভয়ে আমার নিঃশ্বাস আটকে আসে। সত্যি যদি আমাকে ভালোবাসতেন তাহলে বাবার কাছে আর আমার নামে উল্টাপাল্টা কিছু বলতেন না। আবির বিশ্বাস করো, আমি তোমার বাবাকে তোমার নামে কিচ্ছু বলিনি। থাক, আর মিথ্যা বলতে হবে না। আচ্ছা, আমি কি আপনাকে কখনো জোর করেছিলাম? উল্টো আপনি তো আমার সাথে উল্টাপাল্টা জেদ করেন কি? আমি তোমার সাথে অনেক জেদ করি, অনেক রাগ দেখাই, অনেক পাগলামো করি, বিভিন্ন নামে তোমাকে ডাকি। তাতে কি তুমি কখনো বিরক্ত হয়েছো? না। এটাকে ভালোবাসা বলে আবির? তুমি প্লিজ আমাকে তোমার সাথে কোথাও নিয়ে চলো। কোথায় নিয়ে যাব? শুনলাম তোমরা নাকি বাসাটা ছেড়ে দিচ্ছ। হ্যাঁ, আপনার বাবা আজকের মধ্যে আমাদেরকে বাসাটা খালি করে দিতে বলছে। এক রাতের মধ্যে হঠাৎ তোমরা কোথায় উঠবে? আমি তোমাদেরকে যেতে দেব না। বাবা রাখতে চায় না আর তার মেয়ে ছাড়তে চায় না। তুমি আমাকে নিজের সাথে নিয়ে চলো। আপু, আমার মনে হয় আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনার ডাক্তার দেখানো উচিত। আপনার বাবার এত বিশাল বাড়ি গাড়ি সম্পত্তি ছেড়ে আমার মতো একজন বেকার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছেন। আমার মাথা ঠিকই আছে, তুমি শুধু নিয়ে চলো আমাকে। যত টাকা লাগে আমি দেব। আমার বাবা আমার নামে ব্যাংকে 9 কোটি টাকা মজুত রেখেছে, সারা জীবন বসে খেতে পারবো আমরা। আবেগ থেকে বেরিয়ে বাস্তবে আসুন ম্যাডাম। জীবনটা আসলে যতটা সহজ বলে মনে করছেন ততটা সহজ নয়। জীবনটা অনেক কঠিন। আমি আপনার যোগ্য কখনোই না। এর চেয়ে বরং আপনি সব ভুলে গিয়ে আপনার বাবা মার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নিন। এটাই কি তাহলে তোমার শেষ কথা? ঠিক আছে, তুমি তোমার কথা বলে দিয়েছো। তুমি তো আমাকে ভালোবাসো না, বাসবেই বা কেন? সারাক্ষণ শুধু অকারণেই বিরক্ত করে এসেছি তোমাকে, শুধু শুধু অধিকার দেখিয়েছি। ক্ষমা করে দিও আমাকে। আমি খুব শীঘ্রই তোমার থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। এই পৃথিবী ছেড়েই চলে যাব আমি, কেননা বেঁচে থাকলে তোমার মায়া আর স্মৃতিগুলো আমাকে ভালো থাকতে দিবে না। শেষ দেখা দেখতে এসো আমাকে। আমি চিঠি লিখে বলে যাব, তুমি আমাকে দেখতে না আসা অবধি আমার লাশ যেন কেউ দাফন না করে। কথাগুলো বলেই কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল অঞ্জলি। কেন জানি না, আমার মনে হলো কথাগুলো বলতে ওর খুব কষ্ট হচ্ছিল। নিঃশ্বাস আটকে আটকে যাচ্ছিল। ওর লাশ দেখতে যাব মানে কি বলে গেল এটা? কথাটা শুনে আমার বুকটা যেন ব্যথায় ফেটে যাচ্ছে। সত্যি সত্যি ও আবার কিছু করে বসবে না তো? এমন পরিস্থিতিতে আমি বা কি করতে পারি? না না, আমার ওর প্রতি দুর্বল হলে চলবে না। ও হচ্ছে বড়লোক বাবার একমাত্র আদরের মেয়ে, আর আমি সামান্য একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বামন হয়ে চাঁদে হাত দেওয়া অসম্ভব। আবির এগুলো ভাবতে ভাবতে তার ভাবি আঁকি তার রুমে আসে। এসে দেখে আবির বালিশে হেলান দিয়ে বসে আছে। ভাবি, আসলে
চুপ, আমি সব জানি, দরজার উপাস থেকে সব শুনেছি। আরে এটাই তো প্রেমে পড়ার বয়স। তুই যতই মুখে অস্বীকার করিস না কেন, মনে মনে তুইও অঞ্জলিকে ভালোবাসিস। একটা ছেলে আর মেয়ে দীর্ঘদিন ধরে একে অপরের সাথে থাকলে এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। আমি বলি কি, তুই অঞ্জলির কথা মেনে নে, তুই ওকে নিয়ে তোর নান্নুর বাসায় চলে যা, পরে যা হবার হবে। না ভাবি, এটা হয় না। আমি অঞ্জলি আপুর যোগ্য না, আর বাবা ভাইয়ের মান সম্মানে আঘাত করে আমি কখনোই এরকম করব না। কিন্তু অঞ্জলি যা বলে গেল তা যদি সত্যি করে ফেলে তাহলে কি হবে? কিছু হবে না ভাবি, ও আবেগের বশে এসব বলছে। আমরা চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে গেলেই ভালো। তুই তাহলে এখন উঠে ফ্রেশ হয়ে আয়। আমি তোর জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি, আজ অনেক কাজ আছে। বিকেলের মধ্যেই ট্রাক চলে আসবে আমাদের সব মালামাল নিয়ে যাওয়ার জন্য। আপাতত আমরা পাশের মহল্লার ছোট্ট একটা বিল্ডিংয়ে উঠবো, পরে আবার বড় বাসা খুঁজে নিব। ওইদিকে অঞ্জলি আপুদের বাসায় এতক্ষণে সবাই উঠে গেছে। আয়েশা বেগম ঘুম থেকে উঠে তার মেয়েকে রুমে না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন। শেষমেশ বাসার মেন দরজা দিয়ে অঞ্জলি আপু বাসার ভেতর প্রবেশ করলে আয়েশা বেগম বলে, দাঁড়াও, এত ভোরে কোথায় গিয়েছিলে তুমি? জাহান্নামে। তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি অঞ্জলি। তুমি কি ওই বদমাশ ছেলের জন্য সব ভুলে গিয়েছো? আমি যে তোমার মা, মার সাথে এভাবে কথা বলে কেউ? তোমার আজ থেকে বাসার বাইরে যাওয়া বন্ধ। যাও, রুমে যাও এক্ষুনি, আমাকে আর রাগিও না। দাঁড়াও, তোমার বাবা ঘুম থেকে উঠলে সব বলছি আমি। তারপর অঞ্জলি আপু নিশ্চুপভাবে কিছু না বলে তার রুমে চলে গেল। এদিকে বেলা বাড়ার সাথে সাথে আবিরদের বাসায় আসবাবপত্র সব কিছু গুছিয়ে নেওয়ার হইচই বাড়ছে। বোমা, সব কিছু দেখে শুনে গুছিয়ে নাও। আমি পিক আপ বুকিং করে দিয়েছি, বিকেলের মধ্যেই পিক আপ চলে আসবে। আর ওই ছেলেটাকে বলে দিও নতুন বাসায় গিয়ে নতুন আরেকটা কেলেঙ্কারি বাঁধাতে। বাবা, আপনি চিন্তা করবেন না, আমি সব দেখে শুনে নিচ্ছি। আপনি শুধু শুধু আবিরকে দোষারোপ করবেন না। তা কোথায় সে? এখনো ঘুম ভাঙেনি নাকি নবাব জাতের? আবির, এ আবির। জি বাবা। হাত গুটিয়ে বসে না থেকে এখানে আকির সাথে কাজ করলে তো পারো। বোমা সেই সকাল থেকে একা হাতে সব করছে, আর তুমি মেহমান হয়ে বসে আছো। তখন আবিরের ভাবি আঁকি বুদ্ধি করে বলল, বাবা, আমি ওকে ঘরে ফ্যানগুলো খুলতে পাঠিয়েছিলাম। তারপর আরিয়ান সাহেব আবিরের দিকে চোখ রাঙিয়ে তার রুমে চলে আসলো। ধীরে ধীরে সময় অতিক্রম হতে থাকলো। দুপুরের পর তাদের মালামাল সব নিতে বাসার নিচে পিক আপ চলে আসলো। তারপর ধীরে ধীরে আবিরদের বাসার সব মালামাল গাড়িতে তোলা হলো। দূর থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল অঞ্জলি। ভাবছিল এই বুঝি আবির তার হাত ধরে সাহস করে কিছু একটা বলবে। সব মালামাল গাড়িতে উঠে গেলে বাসা থেকে বের হয়ে এক নজরে বাসাটাকে একবার দেখে নিলাম। দীর্ঘ 10 বছর ধরে কত স্মৃতি না জড়িয়ে আছে এই বাসাটা জুড়ে। বিকেল হলেই বাসার ছাদের সেই হই হট্টগোল, খেলাধুলা, আনন্দ, সিঁড়ি বেয়ে অঞ্জলি আপুর সাথে কত দৌড়াদৌড়ি, সব কেমন নীরবাজ। ভাবতেই চোখের কোণ বেয়ে পানি ঝরে পড়ল। দূর থেকে দেখছি অঞ্জলি আপু এলোমেলো চুলে তার রুমের বেলকনিতে দাঁড়িয়ে এক পলকে সব দেখছে। এর মধ্যে হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি ভাবি। আবির, গাড়িতে উঠ, আমি বাসার চাবিটা আন্টিকে দিয়ে আসছি। তারপর আবিরকে গাড়িতে ড্রাইভারের পাশে বসে আর আঁকি বাসার চাবিটা আয়েশা বেগমের হাতে দিয়ে সেও এসে গাড়িতে ওঠে। এরপর গাড়ি ছেড়ে দেয়। দূর থেকে সব দেখে অঞ্জলি আপু জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও অঞ্জলির খাবার দাবারের কোনো খেয়াল নেই। তাই আয়েশা বেগম অঞ্জলি আপুকে ডাকতে তার রুমে চাই, গিয়ে দেখে অঞ্জলি আপু সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে আছে। আয়েশা বেগম তখন তাড়াতাড়ি করে গ্লাসে করে জল নিয়ে এসে তার মেয়ের চোখে মুখে ছিটিয়ে দেয়। তারপর অঞ্জলি আপুর জ্ঞান ফিরতেই সে আবারও কেঁদে ওঠে। অঞ্জলি মা, তুই ঠিক আছিস? কি হলো, কথা বলছিস না কেন? তুই কি ওই ছেলের জন্য কান্না করে করেই তোর চোখ দুটোর 12টা বাজাবি নাকি? কি আছে ওই ছেলেটার মধ্যে যা ইমনের মধ্যে নেই? এবার একটু শান্ত হ মা। সকাল থেকে কিচ্ছু খাসনি, তুই এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ করে বসবে তোর। সামনে তোর বিয়ে, এখন অসুস্থ হওয়া চলবে না। আয়েশা বেগম এগুলো বলে তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে আর বোঝাতে থাকে। এদিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আবিররা তাদের কাঙ্ক্ষিত নতুন বাসার সামনে চলে আসে এবং ধীরে ধীরে পিক আপ থেকে তাদের মালামাল নামিয়ে ভেতরে নিতে থাকে।
সব কিছু আবার ঠিকঠাক করে গুছিয়ে নিতে নিতে রাত প্রায় 11টা বেজে যায়। এরপর সবাই ক্লান্ত শরীরে বাহির থেকে খাবার অর্ডার করে নিয়ে এসে খাবার খেয়ে যে যার রুমে শুয়ে যায়। আবিরও আবিরের নতুন রুমে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। নতুন বাসার পরিবেশটা একদমই ভালো লাগছে না তার। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে আবির। হঠাৎ দরজার দিকে তাকিয়ে আবির ভাবছে, এই বুঝি দরজায় পর্দা সরিয়ে অঞ্জলি আপু এলো। চোখ থেকে ঘুম যেন হারিয়ে গিয়েছে আবিরের। কিছুতেই ঘুম আর আসছে না ওর। শুধু এপাশ ওপাশ করতে করতে ক্লান্ত শরীর আর ক্লান্ত মস্তিষ্কে আবিরের চোখ বন্ধ হয়ে আসতেই দেখে অঞ্জলি আপু যেন বলছে, আমাকে বাঁচাও আবির, আমাকে বাঁচাও, আমি যে এখান পড়ে যাচ্ছি। না, তুমি পড়বে না, আমার হাত ধরো, আমি তোমাকে পড়ে যেতে দেব না। না আবির, তুমি বুঝি আমাকে আর ধরে রাখতে পারলে না? না অঞ্জলি, তুমি পড়তে পারো না। এই বলে অঞ্জলি কোনো এক পাহাড় থেকে যেন নিচে পড়ে যাচ্ছে, এরকমটাই দেখছি আমি। তারপর আবির চিৎকার করে ঘুম থেকে হঠাৎ চিৎকার করে উঠে বসে। আবিরের সমস্ত শরীর যেন থরথর করে কাঁপছে, গলা শুকিয়ে গেছে, খাট থেকে নিচে নামারও শক্তি পাচ্ছে না আবির। হঠাৎ এত রাতে আবিরের চিৎকার শুনে আখি দৌড়ে আবিরের রুমে আসলো। আবির, কি হয়েছে ভাই? চিৎকার করলি কেন? আর তুই এত রাতে বিছানার উপর না ঘুমিয়ে বসে আছিস যে? আখি বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরেও কোনো উত্তর না পেয়ে হাত দিয়ে রুমের লাইটের সুইচ অন করে দিল। কি হয়েছে? কিছু না ভাবি, ভাবি আমাকে এক গ্লাস পানি দিবে? তখন আবিরের ভাবি আখি ঘাবড়ে গিয়ে বলে, আবার বল, কি হয়েছে তোর? তেমন কিছু নয় ভাবি, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি অঞ্জলি আপুকে নিয়ে। কি স্বপ্ন দেখেছিস? তারপর আবির আখিকে সব কথা খুলে বলল। সবটা শুনে আখি আবিরকে সান্ত্বনা দিল আর আবিরকে আবার বিছানায় শুয়ে দিয়ে রুমের লাইট অফ করে চলে গেল। অন্যদিকে আয়েশা বেগম অঞ্জলি আপুকে অনেকবার রাতে খাবারের জন্য ডাকে, কিন্তু কোনো সারা শব্দ পায় না। এত রাত হয়ে গেছে তবুও অঞ্জলি আপুর কোনো নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না। তাই সন্দেহবশত তারা দুজন, অর্থাৎ অঞ্জলি আপুর আব্বু আর আম্মু, তারা তাদের মেয়ের রুমের সামনে যায়। অনেক কবার ডাকার পরেও ভেতর থেকে কোনো সারা শব্দ না আসলে আয়েশা বেগম বলে, ও তো আমার মেয়েটা কথা বলছে না কেন? ওর আবার কিছু হয়নি তো? তুমি এক্ষুনি দরজাটা ভেঙে ফেলো। তারপর অঞ্জলির আব্বু আয়েশা বেগমকে বলেন, শান্ত হও, আমি দেখছি। এই বলে তিনি দরজাটা ভেঙে দেন। আর ভেতরে যা দেখেন তার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না। আপনারা কি ভাবছেন অঞ্জলি আপু ফাঁস দিয়েছে? না, অঞ্জলি আপু বিষ খেয়েছে, তবে নিঃশ্বাস এখনো চলছে, জ্ঞান হারিয়ে মুখ দিয়ে লালা ঝরছিল। অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে ও। আয়েশা বেগম তার মেয়েকে এই অবস্থায় দেখে জোরে হাউ মাউ করে কেঁদে দিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, মা মা চোখ খোল। অঞ্জলি, কি হয়েছে তোর? তুই এমনটা কেন করলি? তুই কি একটা বারও আমাদের কথা ভাবলি না? তোকে ছাড়া আমাদের কি হবে? ওগো, তুমি তাড়াতাড়ি ওকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। আমার মেয়েটার কিছু হলে আমি কিন্তু বাঁচবো না। এইসব বলে আয়েশা বেগম আরো জোরে কান্না করতে থাকে। এতক্ষণে অঞ্জলির বাবা অ্যাম্বুলেন্সে খবর করে দিয়েছেন আর দ্রুত অ্যাম্বুলেন্স চলেও এসেছে। তারপর অঞ্জলি আপুকে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে নেওয়া হয়। অবস্থা খুবই জটিল হয়ে পড়ে। হসপিটালে নিয়ে অঞ্জলি আপুকে ইমার্জেন্সিতে পাঠানো হয়। দেখতে দেখতে রাত শেষে ভোরের আলো ফুটতে থাকে, তবু অঞ্জলি আপুর জ্ঞান ফিরে না। এদিকে কেবিনের বাহিরে তো আয়েশা বেগম আর অঞ্জলির পরিবারের সবার কান্না আরো বাড়তে থাকে। এর মধ্যে একজন ডক্টর অঞ্জলি আপুর কেবিন থেকে বেরিয়ে আসলে আয়েশা বেগম বলে, ডক্টর ডক্টর, আমার মেয়েকে জ্ঞান ফিরেছে। ওর কি অবস্থা এখন? ডক্টর, যত টাকা লাগুক নিন, তবুও আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। তখন উত্তরে ডাক্তার বলে, দেখুন এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তবে আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা চলছে। ভাগ্যিস আপনারা রোগীকে সময় মতো নিয়ে এসেছেন, নয়তো এতক্ষণে কিছু একটা হয়ে যেতে পারতো। এখন পর্যন্ত রোগীর জ্ঞান ফিরেনি, আপনারা আল্লাহকে ডাকুন। এভাবেই 12 ঘন্টা কাটার পর কিছুক্ষণের জন্য অঞ্জলি আপুর জ্ঞান ফিরে আর সে চোখ বন্ধ করে বলে, আবির, আমাকে ছেড়ে যেও না আবির, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আবির। আবির। ডক্টর, আমাদের মেয়ে এখন কেমন আছে? আমরা কি ওর সাথে দেখা করতে পারবো? না, আপনারা এখন রোগীর সাথে দেখা করতে পারবেন না, তবে রোগী আগের চেয়ে একটু সুস্থ। কিছুক্ষণ আগে চোখ বন্ধ করে আবির নামে কাউকে কিছু একটা বলেছিল। আচ্ছা, আবিরকে? একটা বদমাশ ছেলে, যার জন্য আমার মেয়েটা আজ মরতে বসেছে।
দেখুন, এই মুহূর্তে রোগীর মানসিক অবস্থার অবগতির জন্য রোগী যার নাম করছেন তাকে দরকার। তাহলে রোগীর মানসিক পরিবর্তন আসবে, দ্রুত জ্ঞান ফিরবে রোগী। আর আগামী 24 ঘন্টার মধ্যে তা না হলে আমাদের কিছু করা থাকবে না। কথাটা শুনেই সবার হৃদয় কেঁপে ওঠে। আর আয়েশা বেগম তার স্বামীকে নরম সুরে বলেন, অঞ্জলির বাবা, তুমি যেখান থেকেই পারো আবিরদের বাসার ঠিকানা জোগাড় করো। এই মুহূর্তে আমার মেয়েকে বাঁচাতে হলে আর বিকল্প কোনো পথ নেই। সৃষ্টিকর্তা তো মানুষের জন্মের পূর্বেই তার জীবনসঙ্গী নির্ধারণ করে দিয়েছে। আমরা তো তার বিরোধিতা করতে পারবো না। হয়তো আবিরের জন্ম আমার মেয়ের জন্যই হয়েছে। তুমি যাও, এক্ষুনি ওদের বাসা খোঁজার ব্যবস্থা করো। দরকার হয় আমরা ওদের বাসায় গিয়ে ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। তারপর অঞ্জলি আপুর বাবা পুরোদমে লোক লাগিয়ে দেয় আবিরদের খোঁজার জন্য। ঘন্টা খানিকের মধ্যেই ওদের খোঁজ পেয়ে যায়। মহল্লার সবচেয়ে প্রভাবশালী লোক বলে কথা। যাই হোক, আবিরদের বাসার খোঁজ পাবার সঙ্গে সঙ্গে অঞ্জলি আপুর বাবা এবং আয়েশা বেগম দ্রুত সেখানে পৌঁছে যায়। এখন সময় বিকেল 4টা। আরিয়ান সাহেব সবেমাত্র স্কুল থেকে ফিরেছেন। আয়েশা বেগম আবিরদের বাসায় দরজায় গিয়ে নক করতেই আঁকি এসে দরজা খুলে দেয়। দরজা খুলে সামনে তাকাতেই আঁকি হতবাক হয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আপনারা আমাদের এখানে কি মনে করে? সব বলবো মা, আগে ভেতরে চলো। আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। জি জি, ভেতরে আসুন আন্টি আপনারা। তারপর আঁকি ওনাদেরকে সম্মানের সহিত বাসার ভেতরে এনে ড্রয়িং রুমে বসান আর তাদের খাবার ব্যবস্থা করেন। আন্টি কি খাবেন বলুন? আমি কিছু খাবো না মা, তুমি একটু তোমার শ্বশুর মশাইকে ডেকে দাও। আবির কি বাসায় আছে? জি আন্টি আছে, আমি ওদেরকে ডেকে দিচ্ছি। তারপর আঁকি গিয়ে আবির আর আরিয়ান সাহেবকে ডেকে আনেন। আবির ওনাদেরকে সালাম দিয়ে পাশে দাঁড়ান। ভাই ভাবি, আপনারা আমাদের অবস্থা দেখছিলেন বুঝি? আপনি আর আমাদের লজ্জা দিবেন না। আসলে আমাদের মেয়ে আবিরের জন্য বিষ পান করেছে। কি বলছেন ভাবি? অঞ্জলি মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও এখনো হসপিটালে ভর্তি। ওর অবস্থা খুবই খারাপ। আসলে ও যে আবিরের প্রতি এতটা সিরিয়াস তা আমরা বুঝতে পারিনি। তারপর আয়েশা বেগম সব ঘটনা ওনাদেরকে খুলে বলেন। সবটা শুনে আবির যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সমস্ত শরীরের শক্তি হারিয়ে ফেলেছে সে। আন্টি অঞ্জলি এখন কেমন আছে? ডক্টর বলেছে এখনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু ওর একটু জ্ঞান আসতেই নাকি ও আবিরের নাম করেছে। আবির বাবা, তুমি প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও। আর যা হয়েছে ভুলে যাও। আমাদের ভুলের জন্য আমরা সত্যিই অনুতপ্ত। আমরা তোমার সাথেই অঞ্জলি মার বিয়ে দেব। ও তোমার কাছেই ভালো থাকবে। আবিরে নিশ্চুপ। ভাইজান, আমরা আবিরকে আমাদের মেয়ের জামাই হিসেবে মানতে রাজি আছি। আপনি কি বলেন? দেখেন ভাবি, অঞ্জলি মার মতো একটা মেয়ে যে কিভাবে আমার এই বেকার বাদেমার ছেলের প্রেমে পড়লো আমি বুঝতে পারছি না। ও আসলে ও যাই হোক, বেকার তাতে কি হয়েছে? আমাদের কি কোনো কিছুর অভাব আছে নাকি? ও সারা জীবন আমার মেয়েকে নিয়ে বসে খেলেও আমাদের ফুরোবে না। আমি আমার ছেলেকে সে শিক্ষা দেইনি যে ও। যাই হোক, আগে চলো সবাই অঞ্জলি মাকে দেখে আসি, বাকি কথা পরে শুনলেও হবে। চলো সবাই। হ্যাঁ, তাই চলুন। এই বলে সবাই দ্রুত ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলেন, যেখানে অঞ্জলি আপুকে ভর্তি করানো হয়েছে। হসপিটালে পৌঁছে সবাইকে বাহিরে অপেক্ষা করতে বলা হলো। আর আমাকে একজন নার্স এসে অঞ্জলির কেবিনে নিয়ে গেল। ওর নাকের ভেতর অক্সিজেন মাস্ক আর হাতের স্যালাইন পুশ করা হয়েছে। শুধু আমার জন্যই হয়েছে এসব। আমার জন্য আজ ওকে মৃত্যুর সাথে লড়তে হচ্ছে। দুদিনে ওর চেহারাটা অনেক শুকিয়ে গেছে। চোখের কোণে সারাক্ষণ কান্না করার দাগ বোঝা যাচ্ছে। অঞ্জলিকে এভাবে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে। আর দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না। তাই ওর পাশে বসে ওর হাতের উপর হাত রাখলাম। তখন সেখানে থাকা একজন ডক্টর বলল আমাকে ওর সাথে কথা বলতে। এই বলে ডক্টর আমাকে আর ওকে একা করে চলে গেল। আপু, এই আপু, কি হয়েছে তোমার? চোখ খোলো আপু, দেখো আমি তোমাকে ডাকছি। তুমি কি এখনো আমার উপর অভিমান করবে? তুমি না বলেছ আমাকে বিয়ে করবে, তাহলে আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ কেন? এই ওঠো না, একবার আমাকে জামাই বলে ডাকো। দেখো আমি তোমাকে নিতে এসেছি। প্লিজ একবার উঠে আমার জন্য রাগ করো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে ছেড়ে যেতে পারো না তুমি।
কথাগুলো বলছে আর নিজের চোখে জল ফেলছে আবির। আবির এভাবে কিছুক্ষণ একা কথা বলার পর ডক্টর আসে আর অঞ্জলিকে দেখে বলে, ও মাই গড, এটা কিভাবে সম্ভব? রোগীর অবস্থা অনেকটাই ভালো দেখাচ্ছে। আপনি রোগীর নাম ধরে রোগীকে ডাকতে থাকুন। আবিরের কথা শুনে অঞ্জলি বারবার চোখের পলক ফেলতে থাকে আর আবিরকে এভাবে কিছু বলতে থাকে। খুশিতে তখন প্রথমবারের মতো আবির অঞ্জলিকে জড়িয়ে ধরে আর তার ভালোবাসা প্রকাশ করে। এরপর ডক্টর একে একে সবাইকে ভেতরে এসে রোগীর সাথে দেখা করতে বলে। আর সবাই তখন এক এক করে এসে অঞ্জলির সাথে দেখা করে আর আবিরকে নিয়ে ভালো ভালো কথা বলে। 3 দিন পর অঞ্জলিকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয় আর বাসায় এনে ধুমধাম করে আবির আর অঞ্জলির বিয়ে পড়িয়ে দেওয়া হয়। আজ ওদের বিয়ের 2 মাস কেটে গেল। এখন আবির আর বেকার নেই। সে এখন তার শ্বশুরের অফিসে বড় একটা পদে চাকরি করছে আর সে যে গল্প লিখত সেগুলো এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 1 মাসে আবিরের 10,000 গল্পের বই বিক্রি হয়েছে। প্রকাশকরা এখন তার গল্প নিতে অধিক আগ্রহী। অঞ্জলি বউ, কি করছো? দেখতে পাচ্ছ না খাবার বানাচ্ছি। এমন সময় জড়িয়ে ধরলে কেন? তোমার মতলবটা কি? মতলব? আমার একটা বাবু চাই কোলে নিয়ে ঘোরার জন্য। চলো, আমার বাবু লাগবে এক্ষুনি। কি? তুমি নিজেই তো একটা বাবু, আবার তোমার কোলে নেওয়ার জন্য বাবু চাই? আজকে ঘরে আসো, তারপর তোমাকে দেখাবো আমি বাবু নাকি বাবুর আব্বু। কি 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 দেখাবে শুনি? পিচ্ছি একটা। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু এক্ষুনি। কি এক্ষুনি? ছাড়ো আমাকে, তরকারি পুড়ে যাচ্ছে। যাক, তবু আজকে আমি তোমাকে আদর করবো। আমার বাবু চাই মানে চাই। না, এই ছাড়ো বলছি, ছাড়ো আমায়। ভাবি, বাঁচাও আমাকে। তোমার লুচ্চা দেবর আমার সর্বনাশ করে ফেললো। যতই চিৎকার করো, আজ কোনো কথা শুনবো না। বাবু আমার লাগবেই। এই বলে আবির অঞ্জলি আপুর এখন তো আর অঞ্জলি আপু নেই, অঞ্জলি ভাবি। যাই হোক, এই বলে আবির তার ওয়াইফকে পেছন থেকে কোলে তুলে নিয়ে রুমে এসে দরজা বন্ধ করে দিল। তারপর কি হয়েছে সেসব জানি না।